বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। করোনার এই দুর্যোগময় মুহূর্তে তোমরা সাবধানে থাকবে, সতর্কতার সাথে জীবনযাপন করবে, ঘরে অবস্থান করার চেষ্টা করবে এবং ঘরে বসেই তোমরা তোমাদের পড়াশোনাগুলো ঠিকঠাক মতো করে চালিয়ে যাবে। কারণ ঘরে বসে পড়াশোনা বন্ধ করে রাখলে তো জাতি ক্ষতিগ্রস্ত হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তোমাদের পড়াশোনা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তোমাদেরকে আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল হাফিজ, সহকারী শিক্ষক, মত্ত উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় হিসাব বিজ্ঞান, ষষ্ঠ অধ্যায় জাবেদা নিয়ে তোমাদের আজকের এই ক্লাসটা নিব। এর আগে আমি একটা জাবেদার উপর ক্লাস নিয়েছিলাম, আজকে হচ্ছে জাবেদার উপর আমার দ্বিতীয় ক্লাস। তোমরা যদি একটু মনোযোগ সহকারে ক্লাসটা যদি তোমরা দেখো, অনেক উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি একটি জাবেদা করে দেখাবো। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ৭১ পৃষ্ঠা একটা কাজ দেওয়া আছে, এই কাজটা আমি আজকে করে দেখাবো। তোমরা আমার সাথে সাথে পাঠ্য বইটি খুলে বসবে এবং এই কাজটি আমার সাথে, এই ভিডিওটা যখন দেখবে তখন এই কাজটা তোমরা করবে। আশা করি অনেক উপকৃত হবে। একটু সবাই বইটি একটু লক্ষ্য করবে। ৭১ পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে। ২০১৭ সালের এপ্রিল মাসে সচিন অ্যান্ড কোম্পানি এর লেনদেনসমূহ নিম্নরূপ। এখানে কি বলা আছে যে এপ্রিল ১ দেনাদার হতে চেক প্রাপ্তি, এপ্রিল ৩ মারুফের নিকট থেকে ঋণ গ্রহণ, এরকম অনেকগুলো আইটেম এখানে দেওয়া আছে। তো আমি এখানে তোমাদের জাবেদাটা করে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে একটা জাবেদার ছক আমি এঁকেছি। এখানে উপরে শিরোনাম থাকবে, উপরে শিরোনাম মেসার্স সচিন অ্যান্ড কোম্পানি এর জাবেদা। জাবেদার ঘর, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এভাবে একটা ছক আঁকবে। এরপর আমি এখন জাবেদা করব। প্রথমে তারিখের ঘরে তারিখ দিতে হবে 2017 এপ্রিল ১। এপ্রিল ১। দেখো এখানে কি বলা আছে, দেনাদার হতে চেক প্রাপ্তি। দেনাদার হতে আমরা চেকটা গ্রহণ করেছি। তো চেক পাওয়া মানে মনে করতে হবে যে ব্যাংক, এই চেকটা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। এর জন্য চেক প্রাপ্তি মানে এখন ব্যাংক অ্যাকাউন্টে তোমার টাকা বাড়বে, এর জন্য ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে। ব্যাংক হিসাব ডেবিট। আর কে তোমাকে এই টাকাটা, চেকটা কে দিয়েছে তোমাকে? দেনাদার। যে তোমার দেনাদার, সে তোমার সম্পদ ছিল, এখন দেনাদার নামে সম্পত্তিটা কমে গেল যেহেতু চেক তোমাকে দিয়ে দিছে। এই জন্য দেনাদার হিসাবকে আমরা করব ক্রেডিট। দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি করলাম এখানে? ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, কারণ আমরা দেনাদারের নিকট থেকে চেক পেয়েছি। এবার টাকার ঘরে টাকা বসিয়ে দাও, ৮০০০ টাকা। ডেবিট টাকার ঘরে ৮০০০, ক্রেডিট টাকার ঘরেও ৮০০০ টাকা। এবার সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা লিখতে হবে। দেনাদার হতে চেক প্রাপ্তি, এই সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা এখানে আমরা লিখে দিলাম। এরপরে বিবরণের ঘরটা একটা দাগ দিয়ে আটকে দিন। এপ্রিল মাসের ৩ তারিখ আরেকটা লেনদেন হয়েছে মারুফের নিকট থেকে ঋণ গ্রহণ। এপ্রিল মাসের ৩ তারিখ ঋণ গ্রহণ করলে অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে, ঋণ গ্রহণ করলে নগদ টাকা পাওয়া যায়। নগদ টাকা কারবারে একটা সম্পদ বৃদ্ধি পায়, এজন্য নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। এবং ঋণ নামে একটা দায় বৃদ্ধি পায়। ঋণ নামে একটা দায় বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হয়, এজন্য ঋণ হিসাব ক্রেডিট। মারুফের ঋণ হিসাব ক্রেডিট। মারুফের ঋণ হিসাব ক্রেডিট।
টাকার ঘরে টাকাটা আমরা বসিয়ে দেই। টাকা হচ্ছে 20,000 টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। 20,000 টাকা, 20,000 টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। এবার সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা লিখি। মারুফের নিকট থেকে ঋণ গ্রহণ, এখানে যা লেখা আছে এটা লিখে দিলেই হবে। মারুফের নিকট থেকে ঋণ গ্রহণ। এরপরে 5 তারিখ আন্তঃফেরত। আন্তঃফেরত মানে আমাদেরকে ফেরত দিয়েছে। আন্তঃফেরত মানে কি, যে আমরা পণ্যটা বিক্রি করেছিলাম, যে কোনো কারণে পণ্যটা ত্রুটিপূর্ণ হয়েছে অথবা নমুনা মাফিক সরবরাহ করা হয়নি, এই কারণে দেনাদার আমাদেরকে ফেরত দিয়েছে, এটার নাম হচ্ছে আন্তঃফেরত। তাহলে আমরা পণ্যটা গ্রহণ করেছি, এই জন্য আমরা লিখব কি আন্তঃফেরত হিসাব। এটা কয় তারিখ? এটা হচ্ছে 5 তারিখ। আমরা লিখব কি আন্তঃফেরত হিসাব ডেবিট। আন্তঃফেরত হিসাব এটা হচ্ছে ডেবিট। আর যেহেতু দেনাদার আমাদেরকে ফেরত দিল, সেজন্য দেনাদারের পরিমাণটা কমে গেছে। দেনাদার মানে সম্পত্তি কমে গেছে। সম্পত্তি কমলে সম্পদকে ক্রেডিট করতে হয়। দেনাদার হিসাব ক্রেডিট। ব্যাখ্যাটা কি হবে? আন্তঃফেরত পাওয়া গেল। টাকার ঘরে আমরা টাকাটা বসিয়ে দিই। এখানে 500 টাকা আন্তঃফেরত, 500 টাকা। এরপরে এপ্রিল মাসের 8 তারিখ। এপ্রিল মাসের 8 তারিখ পুরাতন আসবাবপত্র বিক্রয়। পুরাতন আসবাবপত্র বিক্রয়। এর আগে জাবেদার বিবেচ্য বিষয়ে আমি তোমাদেরকে বলেছিলাম, কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় এ ধরনের কথা লেখা যাবে না। তাহলে আসবাবপত্র একটা সম্পত্তি বিক্রি করলো, একটা সম্পত্তি বিক্রি করলো, তাহলে আমরা কি পেলাম? আমরা নগদ টাকা পেয়েছি। এজন্য নগদান হিসাব কি করব? ডেবিট। নগদান হিসাব ডেবিট। এবং সম্পত্তি, একটা সম্পত্তি বিক্রি করলাম, সেই সম্পত্তিটা আসবাবপত্র নামে একটা সম্পত্তি আমাদের কাছ থেকে কমে গিয়েছে। সম্পত্তি হ্রাস পেলে সেই সম্পত্তিকে ক্রেডিট করতে হয়, এজন্য আসবাবপত্র হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ক্রেডিট। এখানে কত টাকা? এখানে হচ্ছে 2000 টাকা। 2000 টাকা আসবাবপত্র বিক্রয়। কারণটা কি? এইটা আসবাবপত্র বিক্রয় করা হলো। দশ তারিখ দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়। দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়। শিক্ষার্থী বন্ধুরা, দেনাদার হচ্ছে আমাদের সম্পদ। আমি যার কাছে বাকিতে মাল বিক্রি করলাম, তিনি হচ্ছেন আমার দেনাদার। তাহলে তার কাছে আমি টাকা পাবো। এখন এই দেনাদারের নিকট থেকে 1000 টাকা পাওয়া যাবে না, এটা আদায়যোগ্য নয়। তাহলে কি হলো? এটা আমার একটা খরচ, একটা ক্ষতি হয়ে গেল। এই জন্য এই অনাদায়ী দেনা, যেটা আদায় হবে না, সেটার নাম হচ্ছে অনাদায়ী দেনা। অনাদায়ী দেনা হিসাবকে আমরা ডেবিট করব, যেহেতু এটা একটা ব্যয় হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। অনাদায়ী দেনা হিসাব ডেবিট। এটার আরও নাম আছে। অনাদায়ী দেনাকে কুঋণ বলা যায়। অনাদায়ী দেনার আর একটা নাম কুঋণ। অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা এবং কুঋণ, এই তিনটা জিনিস একই কথা। অর্থাৎ দেনাদারের কাছ থেকে যেটা আমরা আদায় করতে পারলাম না, সেটাই হচ্ছে অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা অথবা কুঋণ। তাহলে যেহেতু দেনাদার এই টাকাটা আমাকে দিবে না, তাহলে দেনাদারের পরিমাণটা এখন কমে গেল। যেহেতু এই টাকাটা আমি পাবো না, এই জন্য দেনাদার হিসাবকে ক্রেডিট করবে। দেনাদার হিসাব ক্রেডিট। এখানে ব্যাখ্যা লিখবে অনাদায়ী পাওনা
অনাদায়ী দেনা লেখা হলো। অনাদায়ী দেনা লেখা হলো অথবা টাকা অনাদায়ী হয়ে গেল, এরকম ব্যাখ্যা লেখা যায়। 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা। 12 তারিখ ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ। ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ। শিক্ষার্থী বন্ধুরা, আগে আমাদের জানতে হবে প্রদেয় বিলটা কি। পণ্য ক্রয় করে, পণ্য যখন আমরা ক্রয় করলাম, আমরা তাকে টাকা পরিশোধ করিনি, তাকে আমি একটা বিল লিখে দিছি যে এত তারিখে আমি এই বিলটা পরিশোধ করব। এটার নাম হচ্ছে প্রদেয় বিল। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা দায়। সেই দায়টা এখন আমরা পরিশোধ করছি কিসের মাধ্যমে? এটা পরিশোধ করা হচ্ছে ব্যাংক কর্তৃক, অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি তাদেরকে টাকা দিয়ে দিছি। তাহলে প্রদেয় বিল একটা দায়, যে দায়টা ছিল দায় কমে গেল, দায় কমতে পারে ডেবিট হয়। এই জন্য লিখবা কি? প্রদেয় বিল হিসাব ডেবিট। প্রদেয় বিল হিসাব ডেবিট। আর যেহেতু ব্যাংক থেকে টাকা চলে গেছে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। সম্পদ কমে গেছে। এখানে আমরা 3000 টাকা লিখব। 3000 টাকা দেওয়া আছে এখানে। এরপরে ব্যাখ্যাটা কি লিখব? ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ। এরপরে অফিসের জন্য চেয়ার ও টেবিল ক্রয়, আরও কতগুলি জাবেদা আছে, তো সেটাও আমি দেখাবো এখন। পনেরো তারিখ অফিসের জন্য চেয়ার ও টেবিল ক্রয়। তো 15 তারিখ অফিসের জন্য চেয়ার টেবিল ক্রয়, এটা সম্পত্তি ক্রয় করা হয়েছে ব্যবহারের উদ্দেশ্যে। এজন্য এই সম্পত্তির নামটাই ডেবিট করতে হবে। আসবাবপত্র হিসাব ডেবিট। আসবাবপত্র হিসাব ডেবিট। আর এর জন্য নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। এখানে টাকা কত ছিল? টাকা হচ্ছে 7000 টাকা। 7000 টাকা। এটা ব্যাখ্যায় কি লিখবো আমরা? আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় করা হলো। এরপরে 28 তারিখ বিনিয়োগের সুদ আদায় হলো। 18 তারিখ বিনিয়োগের সুদ আদায় হলো। তুমি টাকা বিনিয়োগ করছিলে, তার উপর তুমি সুদ পাইছো, এটা তোমার আয় হলো। তাই হলো কি? নগদ টাকা পেয়েছো তুমি, নগদ টাকা পাওয়া গেছে। এখানে নগদান হিসাব ডেবিট। আর যেহেতু আয় হলো, আয় ক্রেডিট করতে হয়, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। এখানে ব্যাখ্যায় কি? বিনিয়োগের সুদ পাওয়া গেল। বিনিয়োগের সুদ পাওয়া গেল। এক 1000 টাকা। 1000 টাকা। 20 তারিখ প্রাপ্য কমিশন। প্রাপ্য কমিশন। এই প্রাপ্য এবং প্রাপ্ত এই দুইটা শব্দ কিন্তু আলাদা জিনিস। প্রাপ্য মানে পাওয়া যাবে, এটা হচ্ছে সম্পদ। আর প্রাপ্ত পাওয়া গেছে, এটা হচ্ছে আয়। এই শব্দগুলো একটু খেয়াল করে তারপর করতে হবে। প্রাপ্য কমিশন মানে কমিশনটা আমি পাবো, এটা আমার জন্য সম্পদ। এই জন্য কী করতে হবে? সম্পত্তিকে ডেবিট করতে হয়। 20 তারিখ প্রাপ্য কমিশন হিসাব ডেবিট।
প্রাপ্য কমিশন হিসাব ডেবিট আর কমিশন হিসাব ক্রেডিট। কমিশন হিসাব ক্রেডিট। আর ব্যাখ্যায় কি লিখব? কমিশন প্রাপ্য হলো, প্রাপ্য হলো। টাকা কমিশন প্রাপ্য হয়েছে। এরপরে ব্যাংক হতে উত্তোলন 22 তারিখ। ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক থেকে যখন টাকা উঠানো হয় তখন কারবার প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পায়, এই জন্য নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। আর ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা জমা ছিল সেই টাকার পরিমাণটা কমে যায়, একটা সম্পদ কমে গেল, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখবে ব্যাংক হতে উত্তোলন। টাকা, 4000 টাকা। এবার হচ্ছে পাওনাদারকে চেকে পরিশোধ এবং বাট্টা প্রাপ্তি। পাওনাদারকে চেকে পরিশোধ এবং বাট্টা প্রাপ্তি। এইখানে এই বাট্টা সংক্রান্ত কিছু ধারণা তোমাদের স্পষ্ট থাকা প্রয়োজন। যে বাট্টা হচ্ছে দুই প্রকার মূলত, একটা হচ্ছে কারবারি বাট্টা, একটা হচ্ছে নগদ বাট্টা। তো কারবারি বাট্টাটা কি? পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় তালিকা মূল্য থেকে যে পরিমাণ অর্থ ছাড় দেওয়া হয় বা ছাড় পাওয়া যায় ওইটার নাম হচ্ছে কারবারি বাট্টা। আর নগদ বাট্টাটা কি? যে নগদ বাট্টাটা হচ্ছে যে আগে ক্রয় বিক্রয় হয়ে গেছে, এখন টাকা পরবর্তীতে টাকা আদান প্রদানের সময় যদি কোনো অর্থ যদি ছাড় দেওয়া হয় অথবা ছাড় পাওয়া যায় সেই বাট্টার নাম হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা হিসাবের বইতে অন্তর্ভুক্ত করতে হয়, কিন্তু কারবারি বাট্টা হিসাবের বইতে অন্তর্ভুক্ত করতে হয় না। কারবারি বাট্টার টাকাটা বাদ দিয়ে আসল টাকাটাই হিসাবের বইতে অন্তর্ভুক্ত করতে হয়। আশা করি বাট্টাটা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। এইখানে যে বাট্টার কথা বলা আছে যে পাওনাদারকে চেকে পরিশোধ 6500 টাকা এবং বাট্টা প্রাপ্তি 500 টাকা। তার মানে ক্রয় বিক্রয়টা আগেই হয়ে গিয়েছিল, আগে আমরা ক্রয় করেছিলাম, এখন আমি টাকা পরিশোধের সময় তাকে 500 টাকা কম দিলাম। এই বাট্টা হচ্ছে নগদ বাট্টা। এই নগদ বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হয়, এটা জাবেদা করতে হবে। 25 তারিখ। তাহলে পাওনাদারকে চেকে পরিশোধের জন্য পাওনাদার হিসাবকে ডেবিট করবা। পাওনাদার হিসাব এটা হচ্ছে ডেবিট। আর যেহেতু চেক দ্বারা পরিশোধ করছে, ব্যাংক থেকে টাকা চলে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। আর টাকা পরিশোধের সময় 500 টাকা কম দিয়েছে, অর্থাৎ আমরা 500 টাকা বাট্টা পেয়েছি, 500 টাকা বাট্টা হিসাব, প্রাপ্ত বাট্টা হিসাব। এটাও ক্রেডিট, এটা একটা আয় হয়েছে। তাহলে ক্রেডিটে আছে 6500 টাকা, এটা চেক পরিশোধ করলাম 6500 টাকা। তাকে বাট্টা পাইলাম কত? আমরা বাট্টা পাইছি আমরা হচ্ছে 500 টাকা। এই দুইটা টাকা যোগ করে 7000 টাকা পাওনাদার পরিশোধ করা হয়েছে। এখানে লিখবা পাওনাদারকে পরিশোধ, ব্যাখ্যাটা লিখবা পাওনাদারকে চেকে পরিশোধ ও বাট্টা প্রাপ্তি। পাওনাদারকে চেকে পরিশোধ ও বাট্টা প্রাপ্তি। এরপর 30 তারিখের আইটেমটা দেখো। আসবাবপত্রের উপর অবচয় ধার্য করল। ব্যবহারের ফলে আসবাবপত্রের মূল্যটা কমে গেছে, এটাকে বলে অবচয়। তো অবচয় একটা খরচ, অবচয় হিসাব ডেবিট। 30 তারিখ। অবচয় হিসাব ডেবিট। আর আসবাবপত্রের অবচয়, এটাকে তোমার
পুঞ্জীভূত অবচয় দ্বারা এটাকে ক্রেডিট করতে হবে। পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র, এটা হচ্ছে ক্রেডিট। এখানে ব্যাখ্যা কি লিখবে? অবচয় ধার্য হলো। অবচয় ধার্য হলো, এটার টাকা হচ্ছে 800। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই জাবেদার ডেবিট এবং ক্রেডিট কলাম যোগ করে তুমি যদি যোগফল 2 5 সমান দেখিয়ে দাও তাহলে খুব ভালো হয়। আর সময় স্বল্পতার কারণে যদি না দেখাতে পারো তাহলেও তেমন কোনো সমস্যা নেই। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং এই ক্লাসটা দেখে তোমরা উপকৃত হবে। তো একজন শিক্ষক হিসেবে তোমাদের কাছে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই করোনার এই সংকটকালীন মুহূর্তে নিজেকে বেশি বেশি ঘরে অবস্থান করবে, নিজে ঘরে থাকবে, পরিবারের সবাইকে ঘরে থাকার উপদেশ দিবে এবং নিজের স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিবে এবং সর্বোপরি একজন ছাত্রছাত্রী হিসেবে তোমাদের লেখাপড়াটা ঠিক মতো চালিয়ে যাবে। এই কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।